দর্শক টানা ষষ্ঠ বিশ্বকাপে অপূর্ণ রয়ে গেল ব্রাজিলের হেক্সা মিশন। অধরা থাকলেও নরওয়ের বিপক্ষে জয়টাও শেষ ১৬ থেকে বিদায় নিল সর্বোচ্চ ৫ বারের চ্যাম্পিয়নরা। সঙ্গে শেষ হলো ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবলের অধ্যায়ও। বিশ্বকাপের সোনালি ট্রফিটা ছোঁয়ার আক্ষেপ থাকলেও জাদুকরী ট্রিবল আর স্কিলে একটি প্রজন্মকে আনন্দ দিয়েছেন, বিস্মিত করেছেন, অসংখ্য ভক্তকে ফুটবলের প্রেমে ফেলেছেন এই কিংবদন্তি। ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্টে সেলেসাউদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ম্যান সিটির গোল মেশিন আর্লিং হাল্যান্ডের জোড়া গোলের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠল ভাইকিংসরা। শেষ ১৬-র আরেক রোমাঞ্চকর লড়াইয়ে আসরের সহ আয়োজক মেক্সিকোকে বিদায় করে দিয়ে শেষ ৮ নিশ্চিত করেছে ইংল্যান্ড। দর্শক, কোয়ার্টার ফাইনালের লড়াই, শিরোপার দৌড়ে কারা এগিয়ে, খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য এবং দলগুলোর পারফরমেন্সের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আরটিভির প্রতিদিনের আয়োজন কিক অফ। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাহফুজুল ইসলাম, এবং আজকের ম্যাচ প্রেডিকশন সব কিছু নিয়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ফিরোজ মাহমুদ টিটু। তিনি আছেন আমাদের সঙ্গে। স্বাগত টিটু ভাই আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং দর্শক জানিয়ে রাখছে, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেইস অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। সঙ্গে থাকবেন পুরোটা সময়, এবং ফেসবুকে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচারিত হচ্ছে, সেখানেও আপনারা নজর রাখতে পারেন। টিটু ভাই, ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আপনার দল ব্রাজিল, যতটুকু জানি দীর্ঘদিন ধরে আপনি ব্রাজিল সমর্থন করেন। আমিও যদিও ব্রাজিল সমর্থক, যদিও উপস্থাপকের কিংবা সাংবাদিক হিসেবে আমার কোনো দল নেই এই মুহূর্তে, কিন্তু তারপরেও যদি বলি যে একজন মানে এবারের ব্রাজিল দলটা, যেই ব্রাজিল দলকে আপনি দেখে এসছেন দীর্ঘদিন ধরে, সেই ব্রাজিল দলটা আসলে এবারের ব্রাজিল হিসেবে খেলেনি, এটা বাস্তবতা। যদি এখান থেকেই শুরু করেন। আসলে আমি খেলা দেখা শুরু করেছি সেই বিশেষ করে 90 থেকে আর কি, খুব ভালোভাবে আর কি দেখা করেছি। তখনকার ব্রাজিল টিমগুলোকে আমরা যখনই দেখছি, ব্রাজিলগুলো সুপারস্টারে ভরা ছিল প্রত্যেকটা টিমই। সেই তুলনায় এবারের টিমটাকে আমরা দেখছি যে সেই রকম লেভেলের কোনো সুপারস্টার আমাদের চোখে পড়েনি। এক, দ্বিতীয়ত আমি যদি সেই টিমের প্রত্যেকটা পজিশনে আমি যদি বিশ্লেষণ করতে যাই, দেখেন সেখান থেকে আপনার কারে কাদের যুক্তা থেকে তখনকার স্ট্রাইকার লেভেল আর এখনকার স্ট্রাইকার লেভেলে আমি মনে করি যে অনেক ডিফারেন্স আছে। তারপরে দেখেন আপনার রোনালদো রিভালদোর ক্ষেত্রে, রোমারিও বেবেতোর ক্ষেত্রে, এই জায়গাগুলোকে দেখেন যে তাদের যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই জায়গায় অ্যাটাকিং লাইনটা এইবারের ব্রাজিলকে সেই জায়গাটায় কিন্তু এখনও আমরা কম্পেয়ার করতে পারি না। সেই লেভেলটাই কিন্তু এই টিমটা নাই। বিশেষ করে আপনি ডিফেন্স লাইনগুলো তো দেখেন যে ব্রাজিল টিমের সবসময় কিন্তু সাইড ব্যাকগুলো অসাধারণ ফুটবল খেলে আসছে। সেই আপনার জর্জিনহো থেকে শুরু করে তারপরে বাঙ্কো ছিল, তারপরে আপনার লিওনার্দোও খেলেছে ব্যাক হিসেবে 94 ওয়ার্ল্ড কাপে, দেখেছেন বাঙ্কোর রিপ্লেসমেন্ট হিসেবে। অসাধারণ পারফরমেন্স ছিল। কাফু ছিল, রবার্তো কার্লোস ছিল, তারপরে লাস্ট পর্যন্ত ইসেও আসছে, কি বলেন লাস্ট ওয়ার্ল্ড কাপে রিচার্লিসন। তো এখন দেখেন মিডফিল্ডগুলোও দেখেন যে মিডফিল্ডের যে সময়টা ছিল, যেমন কাকা ছিল, রোনালদিনো ছিল, তার আগে ছিল মাজিনো ছিল, এরকম বেশ কিছু প্লেয়ার ছিল যাদের কোয়ালিটির সাথে এইবারের ব্রাজিলের টিমের কোয়ালিটিটা কিন্তু আমরা এক করতে পারছি না। এটা কারণটা কি? এটা কি ওয়ার্ল্ড ফুটবলের বিশ্বায়ন, টোটাল ফুটবলটা হয়ে যাওয়া, সেই জায়গাটায় আসলে ব্রাজিলের ব্যক্তিগত নৈপুণ্যময় ছন্দময় ফুটবলারের ঘাটতি কি ওই বিশ্বায়নের ছোঁয়ার কারণে, নাকি অন্য কোনো কারণ আছে? না, বিশ্বায়নের ছোঁয়া তো অবশ্যই একটা আছে, ব্যাপার আছে। তো এখন যেমন আগের যেমন ইন্ডিভিজুয়াল ফুটবলের একটা ভালো সময় ছিল, এখন কিন্তু টোটাল ফুটবলটা সব টিমই খেলতে চায় এবং একটা পাওয়ার এবং স্কিলের একটা কম্বিনেশন আনার চেষ্টা করছে ফুটবলে। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ব্রাজিল এই ট্রেন্ডে আসতে তাদের একটা বেগ পেতে হচ্ছে, এবং বিশেষ করে ব্রাজিল টিমের যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের একটা বড় প্রবলেম হচ্ছে, কারণ তারা একত্রিতভাবে ন্যাশনাল টিমে কিন্তু এখন খুব কম খেলতে পারছে। যার কারণে আমার মনে হয় যে তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে না, এবং এখন ওই আগে যেমন একটা এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স ছিল ব্রাজিল টিমে, সেই লেভেলটাও কিন্তু এখন নাই। আমার কাছে মনে হচ্ছে যে বেশি অতিরিক্ত হয়তো মানে দেশ থেকে বাইরে খেলার কারণেই, এক একজন এক এক জায়গায় খেলার কারণে হয়তো তাদের ভিতরে এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হচ্ছে না। একটা জিনিস ধরেন, লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ব্রাজিল খুব সাফার করেছে প্রথম দিকে, তারপর আনচেলত্তি এসে সেখান থেকে 3-এ শেষ করেছে।
ইন এসেন্স আপনি যদি এইভাবেই আমি প্রশ্নটা করতে চাই যে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবলের যে টিকিটাকা ফুটবল, একটা ছন্দময় ফুটবল, সেখান থেকে বেরিয়ে আপনি ইউরোপের দিকে তাকালে একটা পাওয়ার ফুটবল, পাওয়ার জেনারেট মিডফিল্ড থেকে হচ্ছে গিয়ে Right. খেলা স্টাবলিশ হচ্ছে, কিন্তু আপনি লাতিন আমেরিকায় দেখেন তারা হচ্ছে গিয়ে একদম ডিপ ডিফেন্স থেকে হচ্ছে গিয়ে বিল্ড আপ ফুটবলটা খেলে। ফুটবল খেলছে। এই জায়গায় পার্থক্যগুলো কি আসলে খুব বেশি ম্যাটার করছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে আমরা যখন এর আগে দেখতাম আপনি যে প্লেয়ারদের নাম বললেন তারা কিন্তু ওয়ার্ল্ডের টপ 5 লিগের টপ 3 টিমেই খেলতো। খেলতো ধরেন maximum। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এবার এইদিকে ধরেন হচ্ছে গিয়ে অ্যাথলেটিকো, লা লিগার কথা যদি বলি, ইংলিশ প্রিমিয়ার লিগে বলে ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলতে পারি, কিংবা হচ্ছে গিয়ে চেলসির কথা বলতে পারি, লিভারপুলের কথা বলতে, যাদের একটা হিস্ট্রিক্যাল ব্যাপার আছে, কিংবা আপনি এসি মিলানের কথা বলতে পারেন, কিংবা অনেক ফুটবলারই টপ লিগগুলোতেই Top হচ্ছে league, টপ লিগের টপ দলগুলোতে খেলতো। রাইট। এখন দেখেন রায়ান ভিতর এসছেন, রায়ান ভিতর রাফিনার জায়গায় তিনি হচ্ছে খুব ভালো ইফেকশন ছিল, তিনি বোর্নমাউথে খেলেন। বোর্নমাউথ অনেক বড় কোনো টিম না, হয়তো এবারের ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের কারণে তাকে হয়তো বড় টিমগুলো নিয়ে একটু ইয়া হবে। আপনার কাছে কি মনে হয় যে হচ্ছে কি এই ইউরোপিয়ান ফুটবল এবং ল্যাটিন ফুটবলের একটা জায়গায় কানেকশনের জায়গায় দুর্বলতা আছে? আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা অবশ্যই আমার কাছে মনে হয় যে ওদের আসলে টোটালি একটু ডিফারেন্ট ধাঁচের ফুটবল ওরা খেলে আর কি। তো আপনি যেটা বলেছিলেন একটু আগে যে ওরা আর কি একেবারে বিল্ড আপ ফুটবল খেলতে অভ্যস্ত, আর ওরা কিন্তু মিডফিল্ড থেকে যেটা সব টিমেরই কিন্তু বিল্ড আপ ফুটবলের একটা প্রয়োজন আছে, কারণ নিচে থেকে যদি আপনি না গুছাতে পারেন তাহলে উপরে গিয়ে আপনি ভালো করবেন না, এটাই স্বাভাবিক। কারণ 50-50 চান্স নিয়ে তো আপনি মানে ভালো কিছু আশা করতে পারেন না। তৈরি করে যেতে পারলে সেটা অবশ্যই ভালো, কিন্তু সেই জায়গাটা থেকে বলছি যে এখন পাওয়ারটারও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে এখানে, যেটা ইউরোপ ম্যাক্সিমাম টাইম করে। ইউরোপের প্লেয়ারদের সাথে দেখেন আপনার একটা ফিজিক্যালি কিন্তু ওরা মানে ল্যাটিন আমেরিকা টিমগুলো অনেকটা মার খেয়ে যায়। তো এইখানে দেখা যায় যে আগেরকার ধরেন ব্রাজিল টিমের কথাই বলি আমি, আগেকার ব্রাজিল টিমের ভিতরে যে কিছু ফিজিক্যাল মানে জায়গা থেকেও ব্রাজিল কিন্তু Advantage পেত। একটা স্ট্রং ছিল। আপনার স্ট্রাইকারগুলোকে দেখেন, রোনালদো, রিভালদো, এদেরকে দেখেন, এদের ফিজিক্যাল কন্ডিশনে এদেরও কিন্তু এরকম ফিজিক্যাল ভালো ফিজিকের অধিকারী ছিল। সেই তুলনায় এখনকার যে স্ট্রাইকাররা বা এখন যারা খেলতেছে তাদের হাইট বলেন, ফিজিক্যাল স্ট্রেংথ বলেন, এই জায়গা থেকেও কিন্তু তারা অনেকটা দুর্বল। আমি বিগত দিনগুলোতে যে ব্রাজিল টিমটাকে দেখে আসি। নরওয়ের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, সেটা মোটামুটিভাবে একটা ব্যাপার ছিল যে এবারের ওয়ার্ল্ড কাপের যেই মেজাজটা, সেখানে আসলে নরওয়ের মতো টিম যারা হচ্ছে গিয়ে টোটাল ফুটবল খেলে, ওপেন ফুটবল হবে সেটা ধারণা করাই হচ্ছিল। আর ভাইকিংসদের যেই ফরওয়ার্ড লাইনে আর্লিং হল্যান্ডের মতো ফুটবলার আছে, যার এক একটা স্টেপকে বলা হয় হচ্ছে গিয়ে অলমোস্ট তিনি 20% এগিয়ে থাকেন Advantage থাকে অপোনেন্টের ডিফেন্ডার থেকে। সেই জায়গায় আসলে হল্যান্ডের জোড়া গোল, কেন ব্রাজিলের ডিফেন্স লাইনটা আসলে তাকে ইয়া করতে পারলো না? ইভেন তো আপনি সেকেন্ড গোলটা যদি দেখেন, একদম মানে মনে হয় যে হচ্ছে কি তিনি হেসে খেলে গোলটা দিলেন। Right. মানে ডিফেন্স সবাই তাকিয়ে তাকিয়ে মনে হলো দেখলো। মানে এটা কেন হলো? মানে এই জিনিসটা মানে একটা হালকা মেজাজে চলে গেল ব্রাজিল দল। এটা তো আসলে ব্রাজিল দলের খেলা না। আপনার কাছে এই ম্যাচে আসলে লু ফলসটা আসলে কোন জায়গায় লেগেছে? Actually, এই এবং জায়গা- তার চেয়ে এবং বল পজিশনে অর্ধেকও ছিল না, মানে অলমোস্ট 33 অথবা 34% বল তারা হচ্ছে ক্যারি করেছে ব্রাজিল অনলি। তো এই জায়গাটায় আমি যেটা দেখলাম যে ব্রাজিলের সাথে খেলতে এসে নরওয়ে, যে ওদের ফার্স্ট টেন্ডেন্সি ছিল যে ওরা ওয়ান কাইন্ড অফ সেফ ফুটবল খেলবে, যার কারণে ওরা নিজের আয়ত্তে বলগুলোকে রাখার চেষ্টা করেছে এবং বেশিরভাগ টাইম যদি ব্রাজিল টিমের কাছে বল না যায়, কারণ ব্রাজিল টিমের কাছে বলগুলো গেলেই হয়তো একটা ভালো অ্যাটাক হওয়ার সুযোগ থাকে, সেই কারণে ওরা বল নিজেদের কাছে রাখার জন্যই ব্যস্ত ছিল এবং এটাই ওরা অ্যাভেল করেছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে ওরা জানে যে ওদের একজন আর্লিং হালান্ড আছে যাকে ওরা ইউজ করতে পারবে এবং যার ফিজিক্যাল অ্যাডভান্টেজ সবার থেকে ভালো, এবং একটা পর্যায়ে যে লাস্ট মোমেন্টে যে এটা প্রেশার ক্রিয়েট করলো এবং লাস্ট মোমেন্টে যে ওরা একটু প্রেশার ক্রিয়েট করা শুরু করলো, এবং তখন দেখবেন যে আর্লিং হালান্ডের ওই যে স্ট্রেংথটাকে ইউজ করার চেষ্টা করলো, তখন কিন্তু এয়ারে বল খেলার ফার্স্ট হাফে দেখেন আপনি, অন্যদিকে দেখেন ওরা কিন্তু খুব একটা এয়ারে বল খেলেনি, অনেক ক্রস করার সুযোগ থাকলেও ওরা সেটা নেয়নি। কিন্তু ওটা কিন্তু লাস্ট মোমেন্টে যে যখন আপনার গোলগুলা আসার আগ মুহূর্তে কিন্তু ওরা ওই জিনিসগুলো ট্রাই করতে এবং খুব কুইক তারা কিন্তু সার্ভিসগুলো করেছে সাইড থেকে। তো এবং এটাই কিন্তু একটা ফার্স্ট গোলের একটা মানে বড় মানে যথেষ্ট মানে
ফার্স্ট সে ক্রসটা করেছে, জাস্ট খালি কাট করে নিয়েই ক্রস সাথে সাথে ক্রসটা করেছে, যে ব্রাজিল টিমের কিন্তু রেডি হওয়ারও সুযোগটা পায়নি। আরেকটা বিষয় হচ্ছে কি প্রথমে পেনাল্টিটা মিস করা কি হচ্ছে কি মোমেন্টামটা ক্ষতিগ্রস্ত? অবশ্যই এটা একটা টিমের জন্যই ব্রাজিল যে সুযোগগুলো পেয়েছিল সেই সুযোগগুলো যদি প্রথমেই অ্যাভেল করতে পারতো, যেন দুইটা একেবারে নিশ্চিত পেনাল্টি এবং আপনার এনরিকের যে মিসটা, এই দুইটা গোল অ্যাকচুয়ালি ব্রাজিলের আসার অন্তত একটাও যদি আসতো তাহলে হয়তো ম্যাচের মোমেন্টামটা অন্যরকম হতো। তো ব্রাজিলের আসলে এক কথায় হেক্সা মিশনই পূরণ হয়েছে, 6বার তারা হচ্ছে গিয়ে বাদ পড়েছে। যাই হোক, ব্রাজিলের জন্য আগামী বিশ্বকাপের জন্য শুভকামনা, এবং আর্জেন্টিনা এখনো আছে, বিশ্বকাপ এখনো অ্যালাইভ বাংলাদেশে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা ইংল্যান্ড মেক্সিকো একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে সেটা নিয়ে কথা বলবো। দর্শক, রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রেইজ অ্যান্ড এইচ কিউ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম। চলে যাচ্ছে আবার আলোচনায়, ফিরোজ মাহমুদ টিটু আছেন আমাদের সঙ্গে। এর আগে যেটি বলছিলাম, ব্রাজিল বল পজিশনে কম রেখে অনেক চান্স ক্রিয়েট করে ম্যাচটা বের করতে পারেনি, কিন্তু ইংল্যান্ডের ব্যাপারটা কিন্তু ভিন্ন। ইংল্যান্ড মাত্র 33% বল পুরো ম্যাচে তারা নিজেদের আয়ত্তে রেখে ম্যাচটা বের করেছে, এবং 10 জনের দলে তারা দীর্ঘ সময় ছিল। আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ, এবং মেক্সিকান ফুটবলের একটা ইতিহাস রচনা করার একটা দ্বার প্রান্তে ছিল, ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে। ম্যাচটা নিয়ে যদি একটু বলেন। অ্যাকচুয়ালি মেক্সিকো যে ফুটবলটা খেলেছে ওটা স্বাগতিক হিসেবে, এবং মেক্সিকোর বিগত দিনের আপনার লাস্ট এই ওয়ার্ল্ড কাপের জন্য তাদের যে প্রিপারেশনগুলো ছিল দীর্ঘদিন কিন্তু তারা হারেনি খুব একটা ম্যাচ, হয়তো একটা ম্যাচে আগে হেরেছিল, তারা লাস্ট 4টা ম্যাচ খুব সম্ভবত হারেনি। হ্যাঁ, সো এই জায়গা থেকে আমি বলতে পারি যে ওদের পারফরমেন্সটা খুব ভালো ছিল এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপের জন্য, এবং স্বাগতিক হিসেবে তাদের একটা ভালো, এবং মেক্সিকো কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে ইংল্যান্ডের সাথে ফাইটটা করেছে, তাতে বোঝা যায় যে মেক্সিকো আগের যে মেক্সিকো সেই জায়গাটা থেকে অনেক ইমপ্রুভ করেছে, এবং তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের দাবিদার হয়েই কিন্তু তারা মাঠে নেমেছিল। বাট ব্যাড লাকিলি তারা পড়ে গেছে ইংল্যান্ডের সাথে খেলাটা। ইংল্যান্ডও এইবারের টিমটাকে আমার অন্য যে কোনো সময়ের টিমটার সাথে অনেক কম্বাইন্ড মনে হয়েছে, এবং অনেক কম্বিনেশন, এবং তাদের যে লিডারশিপটা আমার কাছে চমৎকার লেগেছে। মনে হচ্ছে যে না, এই জায়গাটায় তাদেরও একটা চ্যাম্পিয়ন হওয়ার মতন টিম নিয়েই এবার এসেছে, এবং অন্যান্যবার যে ইংল্যান্ড যে অবস্থাটা থাকে সেই তুলনায় এইবারের ইংল্যান্ড কিন্তু একটু ভিন্ন। তো যদিও বল পজিশনে কম ছিল, তারা যে চান্সগুলো পেয়েছে সেগুলোকে কিন্তু অ্যাভেল করেছে, যে ক্ষেত্রটা ব্রাজিলের ক্ষেত্রে হয়নি। তো ব্রাজিল যদি অ্যাভেল করতে পারতো তাহলে হয়তো ইংল্যান্ডের মতনই সিনারিওটা হতো। বল পজিশন আসলে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে চান্সগুলোকে অ্যাভেল করাটা, চান্সগুলো কীভাবে ইয়ে করে। এবং একই সঙ্গে মেক্সিকো প্লেয়াররা মাঠে খেলেছে, মাঠের বাইরে খেলেছে দর্শকরা। তারা হচ্ছে কি ইংল্যান্ড দলকে নাকি ঘুমাতে দেয়নি, তারা যে হোটেলে ছিল সেই হোটেলের সামনে গিয়ে নাকি বাদ্য বাজিয়েছে যাতে তারা ঘুমাতে না পারে, এরকম একটা ব্যাপার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভেসে বেড়াচ্ছে। যাই হোক, বাই দ্য ওয়ে, জোকস পার্ট, কিন্তু দিন শেষে হচ্ছে গিয়ে 1966 সালের পরে অনেকগুলো জেনারেশন এসছে। ইংলিশ ফুটবল আসলে অনেক বড় বড় লিগ আয়োজন করে, অনেক ফুটবলের ঐতিহ্য বলেন কিংবা ফুটবলের অহংবোধ তাদের মধ্যে অনেক বেশি, কিন্তু ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তাদের 66-র পরে ছোঁয়া হয়নি। বেখাম জেনারেশন গেল, হাস্কিদের জেনারেশন গেল, ওয়েন রুনিরা আসলো, কিন্তু ওয়ার্ল্ড কাপটা আসলে তাদের জন্য অধরাই থেকে গেল। এবার কি এই চান্সটা দেখেন? কেন এটা পরের বিষয়, কিন্তু তাদের যেই টিম স্ট্রেংথ, এটা কি আসলে সামনে যে কোনো দলকে বিট করার ক্যাপাবিলিটি রাখে কিনা? আসলে এই সময় ইংল্যান্ড টিমটা আমি অন্য যে কোনো সময়ের চেয়ে আমি বলবো যে ওদের টিম কম্বিনেশনটা এবং টিমের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেই জায়গাটা থেকে আমি বলবো যে টিম অনেক বেটার একটা টিম, এবং তারা একটা চ্যাম্পিয়নের দাবিদার আমি বলতে পারি। কিন্তু তারপরেও এই জায়গাটায় আমি বলছি যে এবারের কিছু টিমের ক্ষেত্রে যে তারা একটা অন্যরকম প্রিপারেশন এবং অন্যরকম টিম হিসেবে আসছে, যেমন আপনি ফ্রান্স বলেন, আর্জেন্টিনা, স্পেন, এবং আপনার অন্য যে টিমগুলো ছিল মরক্কো, তারাও কিন্তু সো এই টিমগুলো সবাই কিন্তু মোটামুটি ভালো একটা জায়গায় আছে, এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা করেই যেতে হবে। এখানে এনিবডিজ গেম, যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। তবে সেই ক্ষেত্রে আমি কিছুটা এগিয়ে রাখবো ফ্রান্সকে তাদের পারফরমেন্স অনুযায়ী, তারপর আর্জেন্টিনাকে, এভাবেই আর কি। হয়তো বাধাগুলোকে যদি পার হতে পারে দেন হচ্ছে গিয়ে এটা অনেক কঠিন পথ, বাট হচ্ছে গিয়ে তাদের যেই অ্যাটাকিং থার্ড মিডফিল্ড এবং ডিফেন্স লাইন এবং বেঞ্চ যে অবস্থায় আছে, এখন বলা যায় যাচ্ছে গিয়ে দলগুলোর মধ্যে সবচাইতে স্ট্রং, অন্যতম স্ট্রং। আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, এইটা তো গেল, আমরা আলোচনা করলাম ম্যাচে কি হয়েছে না হয়েছে সবাই দেখেছে, কিন্তু কি হতে পারে আসলে পর্তুগাল স্পেন, এই ব্যাটেলটা আসলে ইউরোপিয়ান দুই
জায়ান্টের স্পেন, বলা যায় রোমান এম্পায়ারের দুই ধারক বাহক right. সয়েল, সেই জায়গায় একটা ব্যাটেল বলাই যায়। কি কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয় যে দুটাই একেবারে, আমি যদি বলি আমি 50-50 বলবো, তারপরও যদি আমাকে কিছুটা এগিয়ে রাখতে হয় আমি স্পেনকে এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় যে ম্যাচটাকে স্পেন হয়তো লিড দিবে, কারণ ওদের একটা জিনিস যেটা হয়তো বল পজিশনটা ওদের, আমি মনে করি যে পর্তুগালের চেয়ে বেটার থাকবে, এবং সেটাও ওদের একটা বড় অ্যাডভান্টেজের কারণ হতে পারে। এবং বিশেষ করে তাদের দু সাইড, এই সাইডটাকে আমার কাছে খুব মনে হয় যে স্ট্রং, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। তো এই কারণে আমার কাছে কিছুটা আমি এগিয়ে রাখবো স্পেনকে। আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে একটু লাস্ট 5 ম্যাচের একটা স্ট্যাট দেখছিলাম। ইউএফএ নেশনস লিগে পর্তুগাল লাস্ট ইয়ার যে ম্যাচ খেলতো সেখানে পেনাল্টিতে বেরিয়ে এসছে, লাস্টে 2-2 ড্র ছিল, লাস্টে 5-3 ম্যাচটা শেষ হয়েছে। নেশনস লিগের 2022 সালে আবার দেখা হয়েছিল, সেখানে স্পেন জিতেছিল। এরপরের 3টা ম্যাচ ড্র, এবং ফিফা ফ্রেন্ডলি 2টা, নেশনস লিগের ম্যাচ একটা, মানে 5 ম্যাচের মধ্যে আপনি যদি ধরেন পর্তুগাল জিতেছে 1 ম্যাচে, আর বাকি স্পেন জিতেছে 1 ম্যাচে, বাকি 3টি ম্যাচ ড্র। ব্যাটেলটা আসলে হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ফুটবলের মেজাজেই হবে, রাইট। এটা আসলে একটা বলা যায়, নিঃসন্দেহে বলা যায় আর কি। ব্যাটেলটা যে মিডফিল্ডটা হবে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এটা কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে বলা যায় যে এইখানে ব্যাটেলটা, এইখানে মিডফিল্ডের জায়গায় যদি আমি বলি, সেক্ষেত্রে আমি পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখবো। যে মিডফিল্ডের হাতে ডমিনেট করার ক্ষেত্রে বা পাওয়ারের দিক থেকে আমার কাছে মনে হয় যে এটা পর্তুগাল এগিয়ে থাকবে এই মিডফিল্ড জায়গাটায়। বাট তারপরে যে টিকিটাকা ফুটবলটা, এই জায়গাটায় হচ্ছে গিয়ে আবার অ্যাডভান্টেজটা নিবে হচ্ছে গিয়ে স্পেন। তো সেক্ষেত্রে আপনি মানে যদি মার্ক করতে বলি, স্পেনের মিডফিল্ডকে কত দিবেন, পর্তুগালের মিডফিল্ডকে কত দিবেন? সেই ক্ষেত্রে যদি হয় আমি 55-45। আর যদি পারফরমেন্স মানে প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কি পর্তুগালকে কিছুটা এগিয়ে রাখবেন কিনা? না, সেই ক্ষেত্রে আমি টোটাল টিমকে যদি আমি কেন্দ্র করে রাখি, সেই ক্ষেত্রে হয়তো এটা আমার মানে একটু কিছুটা 19-20 হবে। প্রেডিকশন আমার কাছে মনে হয় এটা খুব ফাইট ম্যাচ হবে। তারপরেও মনে হয় যে গোলের খেলা, সবাই গোল দিতে চাবে। এটা খুব ক্লোজ রেঞ্জেই থাকবে, হয়তো 1-0 বা 2-1 এরকম কিছু রেজাল্ট। যদি ম্যাচটা শেষ পর্যন্ত পেনাল্টিতে যায়, সেই ক্ষেত্রে তো এনিবডিজ গেম বলা যাবে না আসলে। ক্রিস্টিয়ানো রোনালদোর এটা কি ওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ হবে কিনা সেটা কনফিডেন্টলি বলা যাচ্ছে না। আমার কাছে মানে আমি সেই জায়গাটা থেকেই বললাম যে আমি যেহেতু স্পেনকে কিছুটা এগিয়ে রাখছি, সেই জায়গাটা থেকে আমি বলছি যে হতে পারে এটা রোনালদোর লাস্ট ম্যাচ। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই ম্যাচটা পর্তুগাল বের করে ফেলবে এবং ক্রিস্টিয়ানো রোনালদো গোল করবে। আই থিঙ্ক ভুলও হতে পারে, এটা হলে আমিও খুশি হব। আচ্ছা, এটা হলে পর্তুগাল যদি থেকে যায় এবং আর্জেন্টিনাও যদি থেকে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলের মানে বাংলাদেশের বিশ্বকাপের যেই আমেজটা সেটা হচ্ছে গিয়ে অ্যালাইভ থাকবে। অন্তত যেটা এখন 50% আছে, পর্তুগাল জিতে গেলে এটা হচ্ছে গিয়ে 70%-এ গ্রো করবে। নিশ্চয়ই আমরা দুই দলের জন্যই একটা শুভকামনা তো জানাতেই পারি। আরেকটা ম্যাচ স্বাগতিক হিসেবে, একমাত্র স্বাগতিক এখন টিকে আছে, বাকি দুই স্বাগতিকের বিদায় হয়েছে। বেলজিয়ামের এগেনস্টে যেই ম্যাচটা ইউএসএ খেলবে, খুব টাফ ম্যাচ হবে নাকি? অবশ্যই, এটা নিঃসন্দেহে বলা যায় এটা খুব টাফ ম্যাচ হবে। সেক্ষেত্রে ইউএসের যে ফুটবলটা এখন ওরা খেলছে, আমার কাছে খুব মানে আশ্চর্যজনক লাগছে। মানে বিগত দিনের ইউএসএ আর এই ইউএসএকে একটু চেনা মুশকিল। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা যথেষ্ট সম্ভাবনাময়। এবং বেলজিয়াম অ্যাকচুয়ালি যে বেলজিয়ামটা ছিল আগের ওয়ার্ল্ড কাপেও যে বেলজিয়ামটা ছিল, আমার কাছে তাদের ধারটা মনে হয় কিছুটা কমে গেছে এবার বিশ্বকাপে। সো সেই জায়গাটা থেকে আমি বলছি যে হয়তো এই ম্যাচটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হবে। এখানে আমি 50-50 বলা যায়, এখানে এগিয়ে রাখাটা খুব মুশকিল। আমি যদি ইউএসের আক্রমণ ভাগের যদি আমি ধরেই নেই যে তারা 4-3-3 ফরমেশনে খেলবে, সেক্ষেত্রে বলগন তার কথা বলতে হয়, কিংবা হচ্ছে গিয়ে আপনার পিএসএফ এর ডেস্টের কথা বলতে হয়, কিংবা এসি মিলানের আরেকজন ফরওয়ার্ড আছে তাদের লেফট উইঙ্গার পুলিসিচ, তার কথা বলতে হয়। তারা হচ্ছে গিয়ে লাস্ট কয়েক ম্যাচে তাদের যে স্ট্রেংথ সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপে বুঝিয়ে দিয়েছে যে না, ইউএসএর ফুটবল ইজ মুভ অন, এবং মেজর লিগ সকার তাদের ফুটবলে কতটা ইফেক্ট করেছে। এর বাইরে যদি আপনি স্ট্রেংথের কথা চিন্তা করেন এবং যদি ম্যাচটা 120 মিনিটে গড়ায়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মাসেল পাওয়ার,
সেই ক্ষেত্রে bench strength? আমার কাছে মনে হয় যে এই ক্ষেত্রে বেলজিয়াম কিছুটা এগিয়ে থাকবে, কারণ ওরা ফুটবল খেলে অভ্যস্ত। তবে ইউএসএও যে একেবারে ফেলানো তা না, মানে এটা, তবে যদি ম্যাচটা যদি 120 মিনিটসে গড়ায় সেক্ষেত্রে হয়তো কিছুটা বেলজিয়াম অ্যাডভান্টেজ পাবে। মানে সেক্ষেত্রে আপনি যদি লাস্টের দিকেই আমরা লুকাকু একটা মোটামুটি মিস মাস্টার, কিন্তু দেখেছি যে 70 মিনিটসের পরে তার ইফেকশন লাস্ট ম্যাচেও আমরা দেখলাম, সেটা কি ইউএসএর জন্য একটা থ্রেট হতে পারে কিনা? হ্যাঁ, এটা একটা ব্যাপার, কারণ কি আপনারা দেখেন একটা ফুটবল ম্যাচে 90 মিনিট, আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা বলছি যে ম্যাচের যত সময় গড়ায় প্লেয়ারদের কিন্তু ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল, হ্যাঁ, তার মানে এখানে বেলজিয়াম কিছুটা কিছুটা, এগিয়ে থাকবে। হ্যাঁ। এক কথা যদি বলেন প্রেডিকশন। প্রেডিকশন যদি বলি, এটা আসলে ম্যাক্সিমাম 1-0 বা বেলজিয়াম 1, হ্যাঁ, ইউএসএ 0। আচ্ছা, ইউএসএ কে আপনি এই আমি মুহূর্তে কিছুটা সরিয়ে দিতে চাচ্ছেন? আমরা চাই ভালো একটা ফুটবল হোক। টিটু ভাই, ফিরোজ মাহমুদ টিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ধন্যবাদ। থাকার জন্য। আমরা প্রেডিকশন করলাম, দেখা যাক প্রেডিকশনটা মিলে কিনা। দর্শক, রেজ অ্যান্ড এইচ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোর বিশ্লেষণ নিয়ে হাজির হব আগামীকাল ঠিক একই সময়। ব্রাজিলের চলে যাওয়াতে যাদের মন খারাপ তাদের বলে রাখি, আর্জেন্টিনা এখনও আছে, বিশ্বকাপটা উপভোগ করুন। এবং পর্তুগালের রোনালদো তো আছে, স্পেনও আছে, বড় দলগুলো এখনও আছে, ফ্রান্সের এমবাপ্পের শোটা কিন্তু এখনও বাকি। আর আমাদের শো চলবে একদম বিশ্বকাপের শেষ পর্যন্ত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুটবল উন্মাদনায় মেতে থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ফেসবুক, ইউটিউব, RTVর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। মাহফুজুল ইসলাম ছিলাম আজকে এই পর্যন্ত।